কোটিপতি মালিক বিধবা পরিচারিকার সাথে যা করলেন তা দেখে মানবতাও নতমস্তক হয়ে গেল। বন্ধুরা, মুম্বাই শহরের সবচেয়ে জমকালো এবং অভিজাত এলাকা বান্দ্রায় অবস্থিত একটি অত্যন্ত সুন্দর এবং বিশাল প্রাসাদের বাইরের বিশাল লোহার প্রধান ফটকের ঠিক সামনে এক সাধারণ নারী দাঁড়িয়েছিলেন, নেহা। তিনি একজন বিধবা ছিলেন, যার স্বামীর অকাল মৃত্যুর পর তিনি একাই তার বৃদ্ধ এবং গুরুতর অসুস্থ মাকে কোনোমতে সামলাচ্ছিলেন। হাতে ছিল একটি পুরনো এবং ছেঁড়া থলে, পায়ে ঘুণে ধরা পুরনো চটি, কপালে ঘামের বড় বড় ফোঁটা চিকচিক করছিল, আর চোখে ছিল এক গভীর ক্লান্তি ও বিষাদ, যা তার অসহায়ত্বের চেয়েও অনেক বেশি গভীর ও বেদনাদায়ক মনে হচ্ছিল। তিনি খুব ধীরে এবং বিনম্র স্বরে বললেন, ভাইয়া, দয়া করে মালিক সাহেবকে বলবেন আমার কোনো একটা কাজ চাই, যে কোনো ধরনের। দারোয়ান তাকে মাথা থেকে পা পর্যন্ত খুব খুঁটিয়ে দেখল, যেন সে ঠিক করছিল যে এই সাধারণ নারীটি এই রাজকীয় প্রাসাদের উঁচু চৌকাঠে দাঁড়ানোর যোগ্য কিনা। সে খুব কঠোর এবং কর্কশ কণ্ঠে জবাব দিল, এখানে চাকরি এত সহজে মেলে না। প্রতিদিন শত শত লোক আসে, সবাইকে এখান থেকেই না বলে ফিরিয়ে দেওয়া হয়। নেহা তার মাথা নিচু করে নিলেন, কিন্তু তবুও তার কণ্ঠে এক অটুট ও অদ্ভুত বিশ্বাস ঝরে পড়ছিল। প্লিজ, শুধু একবার মালিক সাহেবকে বলে দিন, হয়তো আমার ভাগ্যের বন্ধ দরজা এখান থেকেই খুলে যাবে। কিছুক্ষণ পর সেই ভারী গেট ধীরে ধীরে খুলে গেল এবং বাইরে এলেন বিক্রম রায়। সাদা কুর্তা পাজামায় মোড়া, অত্যন্ত গম্ভীর চেহারার সেই সফল এবং ধনী ব্যক্তি, যার চোখে অপার ধনসম্পত্তির উজ্জ্বলতা তো স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু কোথাও গভীরে প্রশান্তি এবং সুখ ছিল অনুপস্থিত। তিনি খুব শান্ত এবং আনুষ্ঠানিক ভঙ্গিতে বললেন, তোমার কি চাই? নেহা কাঁপানো কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, চাকরি সাহেব, পরিষ্কার করার কাজ, থালা বাসন মাজা, কাপড় ধোয়া, রান্নাঘরে সাহায্য, যা আদেশ দেবেন আমি পুরো পরিশ্রম দিয়ে করে দেব। বিক্রম তাকে খুব মনোযোগ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। তারপর একদম শান্ত এবং গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আগে তুমি কোথায় কোথায় কাজ করেছ? নেহা কোনো দ্বিধা ছাড়াই বললেন, অনেক বাড়িতে করেছি সাহেব, কিন্তু স্বামী মারা যাওয়ার পর গত কয়েক মাস ধরে বেকার আছি। পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। বিক্রম আবার সেই কঠোর ভঙ্গি বজায় রাখলেন, এখানে কোনো ধরনের মিথ্যে বা অজুহাত সহ্য করা হয় না। আমি পরিষ্কার বলছি, আমি আবেগ দিয়ে নয়, কঠোর নিয়ম আর আদর্শ দিয়ে কাজ চালাই। নেহার চোখ তখনই ছলছল করে উঠল, কিন্তু তার কণ্ঠে সামান্যতম কম্পনও এলো না। সাহেব, আমি আবেগের ভিক্ষা নিয়ে আসিনি, শুধু দুবেলা রুটি আর মায়ের ওষুধের জন্য অনুরোধ করছি। বিক্রম তাকে কিছু মুহূর্ত এক নজরে দেখলেন। হয়তো তার এই সত্য কথাগুলো তার সেই পাথরের মতো হৃদয়ে একটি হালকা কিন্তু গভীর আঁচড় কেটে দিয়েছিল। শেষ পর্যন্ত তিনি বললেন, ঠিক আছে, কাজ পেয়ে যাবে, কিন্তু মনে রেখো, কোনো ভুল বা গাফিলতি সহ্য করা হবে না। কাল সকাল ঠিক 6টায় চলে এসো। নেহা খুব শ্রদ্ধার সাথে মাথা নোয়ালেন, জি সাহেব, অবশ্যই আসব। আর যখন তিনি পেছনে ফিরলেন, মনে হলো যেন তার ক্লান্ত ও হতাশ পদক্ষেপে হঠাৎ জীবনের এক নতুন আশার আলো জ্বলে উঠেছে। পরদিন সকালে যখন সূর্যের সোনালি রশ্মি প্রাসাদের চকচকে মার্বেলের মেঝেতে নাচছিল, নেহা খুব সাবধানে প্রাসাদের ভেতরে পা রাখলেন। দেয়ালে লাগানো অমূল্য ও দুর্লভ পেইন্টিংস, মেঝেতে দামি বিদেশি কার্পেট বিছানো এবং চারদিকে ছড়িয়ে থাকা সেই গভীর নিস্তব্ধতা, যা কোনো পুরনো ও চেপে রাখা ব্যথার মতো প্রতিটি কোণায় মিশেছিল। বিক্রম ডাইনিং টেবিলে বসে কফিতে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ছিলেন। নেহা ঝাড়ু ও মোছা তুলে নিলেন এবং প্রথমবারের মতো তার হাত বুড়িভাবে কেঁপে উঠল, যেন তিনি কোনো পুরোপুরি অচেনা ও রাজকীয় জগতে অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়েছেন, যেখানে তার সাধারণ উপস্থিতি কোনো বড় ভুলের মতো মনে হচ্ছিল। রমা আন্টি, যিনি ঘরের সবচেয়ে পুরনো এবং নির্ভরযোগ্য পরিচারিকা ছিলেন, খুব মমতা নিয়ে হেসে বললেন, ভয় পেও না মা, মালিক সাহেব বাইরে থেকে খুব কঠোর মনে হলেও মনের দিক থেকে খুব পরিষ্কার এবং নেক মানুষ। শুধু চুপচাপ নিজের কাজ করো, বেশি কথা বা প্রশ্ন করো না। নেহা খুব বিনম্রভাবে মাথা নাড়লেন, জি আন্টি, এখন প্রশ্ন তো নিজেকেও করি না আমি। পুরো দিন তিনি এক মুহূর্ত না থেমে কাজ করে গেলেন। কাপড় ধোয়া, পুরো বাড়িতে ঝাড়ু মোছা করা, বাসন চকচকে করা, প্রতিটি কোণা এমনভাবে পরিষ্কার করলেন যেন তিনি নিজের ভেতরের সব দুঃখ কষ্ট ধুয়ে ফেলছেন। সন্ধে নাগাদ পুরো প্রাসাদ ঝলমল করে উঠল, কিন্তু নেহার মুখে সেই গভীর ক্লান্তি এবং নীরবতা ছেয়েছিল। রাতে যখন তিনি বাড়ি যাওয়ার জন্য তৈরি হলেন,
প্রধান দরজায় দাঁড়িয়ে খুব ধীর এবং শ্রদ্ধাপূর্ণ স্বরে বললেন, সাহেব, আমি এখন যাচ্ছি। বিক্রম খবরের কাগজ থেকে চোখ না তুলেই বললেন, কাল ঠিক সময়ে এসো। শুধু এই সাধারণ শব্দগুলো নেহার ভেতরে এক অজানা এবং খুব গভীর প্রশান্তি এনে দিল। অনেক বছর পর কেউ তাকে আগামীকালের ভরসা এবং প্রতিশ্রুতি দিয়েছিল। পরের কয়েকদিনে বিক্রম ধীরে ধীরে অনুভব করতে লাগলেন যে এই নারীটি বাকি সব পরিচারিকার চেয়ে পুরোপুরি আলাদা। কোনো লোক দেখানো ভাব নেই, কোনো চাটুকারিতা বা মিষ্টি মিষ্টি কথা নেই, শুধুমাত্র পরিশ্রম, সততা এবং অসীম নীরবতা। তিনি সব সময় সবার আগে আসতেন, কোনো শোরগোল ছাড়াই নিজের সব কাজ শেষ করতেন এবং ঠিক সময় চলে যেতেন। কিন্তু প্রতিবার যাওয়ার সময় তিনি প্রধান দরজায় কিছু মুহূর্তের জন্য থেমে যেতেন এবং খুব গোপনে নিজের ব্যাগ থেকে একটি ছোট ওষুধের পুড়িয়া বা শিশি বের করে দেখতেন। তারপর সেটি আবার খুব সাবধানে রেখে দিতেন। একদিন শেষ পর্যন্ত বিক্রমের আর সহ্য হল না এবং তিনি সরাসরি জিজ্ঞেস করে ফেললেন, প্রতিদিন যাওয়ার সময় এই ওষুধ কার জন্য? এতবার চেক করো। নেহা এক মুহূর্ত তার দিকে এক নজরে তাকালেন এবং তারপর খুব শান্ত স্বরে বললেন, যে মানুষের জন্য আমি প্রতিটি নিঃশ্বাস নিচ্ছি, শুধুমাত্র তার জন্য। বিক্রম সেই সময় কিছু বললেন না, কিন্তু তার চোখে প্রথমবারের মতো এক অদ্ভুত অজানা প্রশ্ন জেগে উঠল। এই নারী আসলে কে? কোন অব্যক্ত যন্ত্রণা বয়ে বেঁচে আছেন? আর তার এই সাধারণ শব্দগুলোর মধ্যে এত গভীর ক্ষত কেন লুকিয়ে আছে? সেদিন রাতে বিক্রম বেশিক্ষণ ঘুমাতে পারলেন না। ঘুম যখন এলো, স্বপ্নেও নেহার প্রতিচ্ছবি বারবার ঘুরে ফিরে আসতে লাগল। যিনি তার সেই পুরোপুরি শূন্য এবং নিস্তব্ধতায় ভরা বাড়িতে এখন একটি হালকা কিন্তু সত্যিকারে স্পন্দন তৈরি করেছেন। ধীরে ধীরে তিনি এটা অনুভব করতে লাগলেন যে একজন গরিবের সত্যিকারের ও গভীর যন্ত্রণা ধনীর ঘুম এবং শান্তি দুটোই কেড়ে নিতে পারে, যদি সেই যন্ত্রণা হৃদয় থেকে নিঃসৃত হয় এবং পুরোপুরি সত্য হয়। পরের দিন সন্ধ্যার সময় ছিল। আকাশে হালকা হালকা মেঘ ছেয়েছিল এবং প্রাসাদের বিশাল বারান্দায় ঠান্ডা বাতাস খুব মিষ্টি শব্দ করছিল। নেহা হাঁটু গেড়ে বসে মেঝেতে ঝাড়ু দিচ্ছিলেন। হাত সাবানের ঘন ফেনায় পুরোপুরি ভেজা, চোখ ক্লান্ত, কিন্তু মুখ সবসময়কার মতো খুব শান্ত এবং স্থির। বিক্রম অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরলেন এবং দেখলেন বাকি সব চাকর তো অনেক আগেই বাড়ি চলে গেছে, শুধু নেহা একাই এখনও পূর্ণ মনোযোগ দিয়ে কাজে ডুবে আছেন। তিনি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এতক্ষণ কেন থেকে গেলে? বাকি সবাইকে তো আমি অনেক আগে যেতে বলে দিয়েছিলাম। নেহা খুব মিষ্টি এবং হালকা হাসির সাথে জবাব দিলেন, বাকি লোক তো নিজেদের বাড়িতে যায় সাহেব, কিন্তু এখন আমার ঘর তো এই প্রাসাদকেই মনে হতে লেগেছে। বিক্রম একদম স্তব্ধ এবং চুপ হয়ে গেলেন। এগুলো খুব সাধারণ কথা ছিল, কিন্তু তার হৃদয়ের গভীরে যেন কোনো পুরনো এবং জমে থাকা ঘণ্টার জোরে বেজে উঠল। কত দীর্ঘ বছর পার হয়ে গেছে যখন কেউ এই বিশাল প্রাসাদকে সত্যিকারের অর্থে ঘর বলেছিল। নিজের স্ত্রীর মৃত্যুর পর এই জমকালো মহল তার কাছে শুধুমাত্র খালি দেয়াল আর দামি জিনিসের স্তূপ হয়ে রয়ে গিয়েছিল, যেখানে দামি দামি সোফা আর আসবাব তো ছিল, কিন্তু সেগুলোতে বসার মতো নিজের কেউ ছিল না। যেখানে রাতগুলো জ্যোৎস্নায় ভিজে যেত, কিন্তু হৃদয়ে শুধু ঘন অন্ধকারই ছেয়ে থাকত। বিক্রম সেই সময় শুধু এটুকুই বললেন, ঠিক আছে, এখন বাড়ি যাও, কাল সকালে জলদি আর সময়ে এসো। নেহা উঠলেন, নিজের ভেজা হাত শাড়ির আঁচল দিয়ে খুব ধীরে মুছলেন এবং যেমনই বাইরের দিকে এগোলেন, বিক্রমের নজর হঠাৎ তার ব্যাগের ওপর পড়ল। সেখান থেকে একটি ছোট ওষুধের শিশি নিচে পড়ে গিয়েছিল। বিক্রম তক্ষুনি ঝুঁকে সেটি তুললেন। এটা কি? নেহা একটু ঘাবড়ে গিয়ে বললেন, ওটা ওষুধ সাহেব। কিসের জন্য এবং কার জন্য? নেহা খুব ধীর স্বরে বললেন, আমার মায়ের ওষুধ। বিক্রম তাকে কিছু মুহূর্ত এক নজরে দেখলেন। তার নজরে নেহার চোখে মিথ্যের সামান্যতম নামগন্ধও ছিল না। তিনি কি খুব অসুস্থ? নেহা মাথা নিচু করলেন। হ্যাঁ সাহেব, মন থেকেও খুব অসুস্থ আর শরীর থেকেও। স্বামী চলে যাওয়ার পর মায়ের সারা পৃথিবী যেন উজাড় হয়ে গেছে। তিনি কোথায় থাকেন? একটি ছোট গরিব বস্তিতে, ভাড়ার এক খুব ছোট ঘরে। তুমি একাই সব সামলাও? নেহার ঠোঁট কেঁপে উঠল আর চোখ ভিজে এলো। হ্যাঁ সাহেব, বিধবা তো আমি, এখন আমার কাছে আর কোনো সাহারা তো নেই। বিক্রম কিছুক্ষণ পুরোপুরি চুপ থাকলেন।
তারপর ওষুধের শিশিটি খুব নরমভাবে তার হাতে ধরিয়ে দিলেন এবং ধীর কিন্তু দৃঢ় স্বরে বললেন, ওষুধ সবসময় সময় মতো দেবে। আর হ্যাঁ, যদি কখনো টাকার দরকার পড়ে তো বিনা দ্বিধায় আমাকে বলবে। নেহা দৃষ্টি নিচু রেখে বললেন, আমি কারো দয়া নিই না সাহেব। গরিব নিশ্চয়ই, কিন্তু ভিক্ষা চাওয়ার মতো মানুষ একদমই নই। বিক্রমের মুখে প্রথমবারের মতো একটি খুব হালকা কিন্তু সত্যিকারের হাসি এলো। তুমি সত্যি বাকি সবার চেয়ে একদম আলাদা নেহা। নেহা খুব শান্ত স্বরে জবাব দিলেন, বাকি লোকেদের মতো জীবনও তো পাইনি সাহেব। এই বলে তিনি চুপচাপ চলে গেলেন। সেদিন রাতে বিক্রম অনেকক্ষণ প্রাসাদের ছাদে একা পায়চারি করলেন। হাতের চায়ের কাপ অনেক আগেই ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু তার মাথায় নেহার সেই কথাগুলো বারবার প্রতিধ্বনিত হতে লাগল। মন থেকে অসুস্থ মা, ভিক্ষা চায় না। অনেক বছর আগে তিনিও একজন নারীকে খুব কাছ থেকে দেখেছিলেন, নিজের স্বর্গীয় স্ত্রীকে, যিনি জীবনভর দম্ভ আর অহংকারে ডুবেছিলেন। তিনি কখনো কোনো গরিবের দিকে দয়ার দৃষ্টিতেও তাকাননি। আর আজ সেই বিক্রম এক সাধারণ বিধবা পরিচারিকার সত্যতা আর আত্মসম্মানের সামনে নিজেকে খুব ছোট আর দুর্বল অনুভব করছিলেন। পরের দিন তিনি রামা আন্টিকে ডেকে জিজ্ঞেস করলেন, ওই নতুন মেয়েটি নেহা, ওর ঘর বা ঠিকানা কি? রমা আন্টি জানালেন, একটি খুব গরিব বস্তিতে সাহেব, কুড়ে ঘরের মতো ছোট বাড়িতে থাকে। আর ওর মা খুব বেশি অসুস্থ থাকেন। তিনি কি ওষুধ সময় মতো পান? পান তো সাহেব, কিন্তু টাকার সব সময় টানাটানি থাকে। অনেক সময় অর্ধেক বা কম ওষুধই কিনতে পারে। বিক্রম কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন। তারপর খুব দৃঢ় স্বরে বললেন, আজ থেকে ওর মায়ের সব ওষুধ আর চিকিৎসার খরচ আমি দেব। কিন্তু নেহা যেন এ বিষয়ে একদমই জানতে না পারে। সেদিন সন্ধ্যায় নেহা যখন নিজের ছোট ঘরে ফিরল, ওষুধের দোকানে দোকানদার খুব হেসে বললেন, বোন, আপনার বাকি সব ওষুধ আজকেও পুরো পাঠিয়ে দিয়েছে। নেহা অবাক হয়ে গেলেন। কে পাঠিয়েছে? নাম বলেনি, শুধু বলেছে যে মানবতা এখনও পুরোপুরি মরে যায়নি। নেহা কিছু বললেন না, কিন্তু তার হৃৎস্পন্দন খুব বেড়ে গেল। সারা রাত তিনি ভাবতে লাগলেন, আসলে সেই ব্যক্তি কে হতে পারেন। তারপর হঠাৎ মনে পড়ল, যখন সাহেব ওষুধের শিশিটি তুলেছিলেন, তখন তার চোখে এক অদ্ভুত করুণা আর দয়া স্পষ্ট ধরা পড়ছিল। তিনিই কি? পরদিন সকালে যখন নেহা প্রাসাদে পৌঁছালেন, বিক্রম সবসময়কার মতো খবরের কাগজে পুরোপুরি ডুবে ছিলেন না। তিনি বারান্দায় দাঁড়িয়ে দূরে সমুদ্রের ঢেউগুলো খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। নেহা নিজের সব কাজ শেষ করে বললেন, সাহেব, আজকের সব কাজ হয়ে গেছে। বিক্রম খুব নরমভাবে বললেন, নেহা, একটু বসো। নেহা একদম থমকে গেলেন। জি সাহেব। হ্যাঁ, বসো। তিনি খুব ভয় পেয়ে আর সংকোচ করে সোফার একদম কোনায় বসলেন। বিক্রম খুব ধীর স্বরে জিজ্ঞেস করলেন, এখানে আসা যাওয়ায় তোমার কখনো ভয় লাগে না? নেহা খুব সুন্দর এক হাসির সাথে জবাব দিলেন, ভয় তো এখন সেই সব জিনিসে লাগে সাহেব, যেগুলোর কোনো চিকিৎসা নেই। দারিদ্র্যের তো এখন পুরো অভ্যাস হয়ে গেছে, লোকেদের খারাপ কথারও। শুধু মায়ের নিঃশ্বাস চলতে থাকুক, এটাই সবচেয়ে বড় দোয়া। বিক্রম আবার জিজ্ঞেস করলেন, তোমার স্বামীর ব্যাপারে কিছু বলবে? নেহার চোখ তখনই ভিজে এলো। কয়েক বছর আগে মারা গেছেন সাহেব। সেই দিন থেকে মা যেন পুরোপুরি ভেঙে পড়েছেন। কখনো ছোট বাচ্চাদের মতো হাসেন, খেলেন, কখনো হঠাৎ অনেকক্ষণ চুপ হয়ে যান। কিছুক্ষণ দুজনের মধ্যে গভীর নীরবতা ছেয়ে রইল। বিক্রম শুধু এটুকু বললেন, তুমি সত্যিই খুব সাহসী আর শক্ত নারী নেহা। নেহা বললেন, অসহায়ত্বই সাহস বানিয়ে দেয় সাহেব, নয়তো কোন বিধবা দিনরাত পরিশ্রম করে সংসার চালাতে চাইবে? বিক্রমের ভেতরে খুব গভীর কিছু একটা গলছিল। প্রথমবারের মতো তিনি কোনো পরিচারিকাকে শুধু পরিচারিকা হিসেবে নয়, বরং একজন পূর্ণ মানুষ এবং শক্ত নারীর নজরে দেখলেন। তার কথাগুলো এত সত্য এবং হৃদয় থেকে আসা ছিল যে সত্য তার নিজের জীবন থেকে বছরের পর বছর গায়েব ছিল, তা হঠাৎ ফিরে আসতে শুরু করল। তিনি বললেন, যদি কখনো কোনো দরকার পড়ে তো বিনা সংকোচে আমাকে বলবে। নেহা বললেন, দরকার তো প্রতিটি দিনই হয় সাহেব, কিন্তু আত্মসম্মান আর লজ্জাও তো খুব বড় জিনিস। আর তিনি উঠে আবার নিজের কাজে লেগে গেলেন। তিনি চলে যাওয়ার পর বিক্রম একা একা অনেকক্ষণ হাসলেন। কত অদ্ভুত আর বিচিত্রই জীবন! যে নারী নিজের জন্য কিছুই চায় না, সেই কারো পুরো জীবনের সবচেয়ে বড় আর সত্যিকারের প্রশান্তি হয়ে ওঠে। সেদিন প্রথমবারের মতো প্রাসাদের সেই গভীর নিস্তব্ধতায় একটি হালকা কিন্তু খুব আরামদায়ক উষ্ণতা মিশে গেল।
নেহার উপস্থিতি এখন শুধু একজন পরিচারিকার নয়, বরং জ্যান্ত আর সত্যিকারের মানবতার সবচেয়ে সুন্দর নিদর্শনে পরিণত হয়েছিল। আর বিক্রমের সেই জমে থাকা ও ঠান্ডা হৃদয়ে প্রথম বড় আর গভীর ফাটল ধরেছিল। কিছুদিন পর নেহা প্রাসাদে একটু দেরিতে পৌঁছালেন। তার চোখ ফোলা ছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং মনে এক গভীর ভয় ছিল যে সাহেব হয়তো খুব রেগে যাবেন। দরজা খুলতেই দেখলেন বিক্রম বারান্দায় একা বসে নিজের পুরনো ফটো অ্যালবাম খুব মনোযোগ দিয়ে দেখছেন। নেহা খুব ধীর এবং ভয়াতব স্বরে বললেন, সাহেব, খুব ক্ষমা চাইছি, আজ একটু দেরি হয়ে গেল। বিক্রম চোখ তুললেন। তার চোখে সামান্যতম রাগও ছিল না, শুধু গভীর উদ্বেগ আর চিন্তা ধরা পড়ছিল। তুমি পুরোপুরি ঠিক আছো তো নেহা? নেহা হাসার খুব চেষ্টা করলেন। হ্যাঁ সাহেব, শুধু মায়ের শরীর হঠাৎ আবার খুব খারাপ হয়ে গেছে। বিক্রম অ্যালবাম ধীরে বন্ধ করলেন। তোমার মায়ের বয়স কত হবে? প্রায় 60 বছরের কাছাকাছি। তার কি সঠিক আর পুরো চিকিৎসা চলছে? নেহা চোখ নিচু করে নিলেন। যতটা আমার সাধ্যের মধ্যে আছে ততটা। কাল আবার ওষুধ নিয়ে আসব। বিক্রম কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে রইলেন। তারপর বললেন, এখন টাকার কোনো চিন্তা করো না, যা কিছু চাই এখনই আনিয়ে নাও। নেহা তক্ষণই মাথা নেড়ে মানা করে দিলেন, না সাহেব, আমি আপনার কোনো সাহায্য নেব না। আমি জীবনে এটাই শিখেছি যে অসহায়ত্বকে দয়া বা অনুগ্রহ দিয়ে নয়, শুধু নিজের সাহস আর পরিশ্রম দিয়ে হারানো উচিত। বিক্রম খুব খুঁটিয়ে তার চোখের দিকে তাকালেন। তোমার কি মনে হয় যে সব ধরনের সাহায্যই শুধু দয়া বা অনুগ্রহ হয়? নেহা এক দীর্ঘ ও গভীর নিঃশ্বাস নিলেন। যখন কোনো ধনী ব্যক্তি গরিবের সাহায্য করে, দুনিয়া সবসময় সেটাকে অনুগ্রহ বলে সাহেব, আর আমি শুধু নিজের ইজ্জত আর আত্মসম্মান চাই। বিক্রমের মুখে এক অনেক দীর্ঘ আর গভীর নীরবতা ছেয়ে গেল। হয়তো অনেক বছর পর কেউ তাকে এটা অনুভব করালো যে একজন গরিব মানুষের সবচেয়ে বড় আর সত্যিকারের খিদে রুটিল নয়, বরং সম্মান ও ইজ্জতের হয়। সেদিন রাতে বিক্রম নিজের ঘরে অনেকক্ষণ একা পায়চারি করলেন। নিজের স্বর্গীয় স্ত্রীর পুরনো ছবির সামনে দাঁড়িয়ে খুব ধীরে বিড়বিড় করলেন, তুমি থাকলে হয়তো আমাকে দেখে হাসতে যে আমি এক বিধবা পরিচারিকার ইজ্জত আর সম্মানের জন্য এত চিন্তা করছি। কিন্তু হৃদয়ের গভীর থেকে এক খুব পরিষ্কার আওয়াজ এলো, এটাই তো সত্যিকারের মানবতা বিক্রম। পরের দিনই তিনি পুরোপুরি ঠিক করে ফেললেন যে নেহা যতই মানা করুক, তার মায়ের পুরো আর সবচেয়ে ভালো চিকিৎসা করিয়েই ছাড়বেন। তিনি রমা আন্টিকে ডেকে খুব কড়াকড়িভাবে বললেন, কারো নাম না বলে নেহার মায়ের সব মেডিকেল রিপোর্ট আমার সবচেয়ে ভালো ডাক্তারকে দেখাও, সব প্রয়োজনীয় ওষুধ তক্ষুনি তাদের বাড়িতে পৌঁছিয়ে দাও। রমা আন্টি একটু ইতস্তত করলেন, সাহেব, যদি নেহা জানতে পারে তবে সে খুব রাগ করবে। বিক্রম খুব বিশ্বাসের সাথে বললেন, যে মানুষ নিজের সব ব্যথা ভেতরেই লুকিয়ে ফেলে, সে কারো ভালো নিয়ত নিয়ে কখনো সন্দেহ করে না। কিছুদিন পর নেহার মা সরলার অবস্থা খুব দ্রুত উন্নতি হতে লাগল। নেহা কাজ থেকে ফিরে তার অনেক সেবা করতেন এবং রাতে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে বলতেন, ভগবান শেষ পর্যন্ত আমার ডাক শুনেই নিলেন। মা খুব দুর্বল কিন্তু হাসি মুখে বলতেন, ভগবান নন রে মা, কোনো সত্যিকারের মানুষ শুনেছেন। এদিকে বিক্রমও ধীরে ধীরে খুব বদলে যাচ্ছিলেন। এখন তিনি সেই গভীর নিস্তব্ধতা দিয়ে নয়, বরং নেহার উপস্থিতি আর তার সারল্য নিয়ে বাঁচতে শুরু করেছিলেন। কখনো বলতেন, আজকের চায়ে চিনি একটু কম মনে হচ্ছে। নেহা হেসে জবাব দিতেন, সাহেব, চিনি কম আছে, কিন্তু হৃদয় দিয়ে বানানো চা পুরো। আর দুজনেই অনেকক্ষণ হালকা হাসিতে ডুবে যেতেন। এই ছোট ছোট কিন্তু হৃদয়ের কথাগুলোর মধ্যে এক খুব গভীর আর সত্যিকারের আপন ভাব ধীরে ধীরে বেড়ে উঠছিল। কিন্তু দুনিয়া আর সমাজের হাত কখনো কি চুপ থাকে? একদিন চাকরদের পারস্পরিক কথাবার্তা আর গুজব বিক্রমের কানে পৌঁছাল। মালিক সাহেব নেহার খুব বেশি খেয়াল রাখতে শুরু করেছেন। আরে ভাই, বিধবা পরিচারিকা আর কোটিপতি মালিকের কাহিনী তো একদম সিনেমার মতো মনে হচ্ছে। এই সব গুজব দেওয়াল চুইয়ে শেষ পর্যন্ত নেহা পর্যন্তও পৌঁছে গেল। তিনি মুহূর্তেই যেন পাথরের মূর্তিতে পরিণত হলেন। তার মুখ পুরোপুরি সাদা হয়ে গেল, যেন কেউ তার আত্মসম্মানের ওপর খুব নোংরা কাদা ছিটিয়ে দিয়েছে। সেদিন তিনি চুপচাপ খুব তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন এবং পরের পুরো দিন প্রাসাদে এলেনই না। বিক্রম খুব অস্থির আর দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি রমা আন্টিকে বললেন, গিয়ে এক্ষুনি খবর নাও নেহা আজ কেন আসেনি। সন্ধে নাগাদ খবর এলো, সাহেব, পুরো পাড়া আর বস্তিতে আজেবাজে নোংরা কথাবার্তা ছড়াচ্ছে।
নেহা খুব ভেঙে পড়েছে আর তার মায়ের শরীরও আবার খারাপ হয়ে গেছে। বিক্রমের খুব তেজ রাগ হল, কিন্তু সেই রাগ কোনো ব্যক্তিগত অপমানের জন্য নয়, বরং সমাজের সংকীর্ণ চিন্তা আর মানবতার বিরুদ্ধে ছিল। পরের দিনই তিনি নিজে নেহার বাড়িতে পৌঁছে গেলেন। সেখানকার গলিগুলো ছিল খুব সরু আর নোংরা, দেওয়ালগুলো ছিল পুরনো স্যাঁতসেঁতে এবং বাতাসে ওষুধ আর দারিদ্র্যের মেশানো কড়া গন্ধ ছড়িয়েছিল। সেই ছোট ঘরে নেহা মেঝেতে বসেছিলেন। কোলে তার মা সরলা পুরোপুরি অচৈতন্য হয়ে পড়েছিলেন। পাশেই কিছু অর্ধেক আর ছড়ানো ছিটানো ওষুধ পড়েছিল। বিক্রম খুব মমতা নিয়ে ঝুঁকে মায়ের কপাল ছুলেন। খুব তেজ জ্বর, আমি এক্ষুনি সবচেয়ে ভালো ডাক্তার ডাকছি। নেহা খুব হতাশ স্বরে বললেন, সাহেব, এখন আর কোনো ওষুধে কিছু হবে না সাহেব, যা হওয়ার ওপরওয়ালাই করবে। বিক্রম খুব দৃঢ়তার সাথে বললেন, ওপরওয়ালাও তো আমাদের মতো মানুষদের উপরই ভরসা রাখেন নেহা। খুব অল্প সময়ের মধ্যে ডাক্তার চলে এলেন এবং চিকিৎসা শুরু হল। নেহা খুব দুঃখী স্বরে বললেন, সাহেব, লোকে খুব নোংরা নোংরা কথা বলছে যে আপনি আমার সাথে। বিক্রম তার কথা মাঝখানেই খুব কঠোরভাবে থামিয়ে দিলেন। লোকে সেই সব কথাই বলে যারা সত্যিকারের মানবতাকে কখনো বুঝতেই পারে না। যদি কারো সাহায্য করা গুনাহ হয়, তো হ্যাঁ, আমি অনেক বড় গুনাহ করেছি। এই কথা শুনে নেহা হঠাৎ হাউমাউ করে কেঁদে ফেললেন। প্রথমবারের মতো তিনি খুব খুঁটিয়ে মালিকের চোখের দিকে তাকালেন। সেখানে শুধু সত্য আর সম্মান ছিল, কোনো স্বার্থ বা মন্দ নিয়ত ছিল না। তিনি মাথা নিচু করে বললেন, সাহেব, আপনার মতো নেক আর সত্যিকারের মানুষ এখন এই দুনিয়ায় খুব কম বেঁচে আছে। ডাক্তার কিছুক্ষণ পর বললেন, জ্বর এখন ধীরে ধীরে কমছে। বিক্রম বললেন, ঠিক আছে, আমি আজ সারা রাত এখানেই থাকছি। নেহা খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এখানে কেন থাকবেন সাহেব? তিনি বললেন, কারণ আজ অনেক বছর পর আমি নিজের সেই বড় বাড়ির মতো সত্যিকারের প্রশান্তি এখানেই এই ছোট ঘরে পাচ্ছি। সেই রাত ছিল অনেক দীর্ঘ এবং আবেগঘন। মা গভীর ঘুমে চলে গিয়েছিলেন। নেহা জানলার পাশে চুপচাপ বসেছিলেন আর বিক্রম একটি পুরনো চেয়ারে। দুজনের মধ্যে একটি শব্দও বলা হয়নি, শুধু ছিল এক খুব গভীর আর নীরব সম্পর্ক, যা দয়া থেকে জন্ম নেয়নি, অনুগ্রহ থেকেও নয়, বরং সত্যিকারের উপলব্ধি আর পারস্পরিক সম্মান থেকে জন্মেছিল। সকালে যখন মা চোখ খুললেন, বিক্রমকে দেখে খুব দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন, এ কে রে মা? নেহা খুব মিষ্টি হাসির সাথে বললেন, আমার মালিক সাহেব। মা চোখের জলে বললেন, মালিক নন, ইনি তো সাক্ষাৎ দেবতা মনে হচ্ছে। বিক্রম খুব বিনম্রভাবে মাথা নোয়ালেন, না মা, দেবতা একদমই নই, শুধু একজন সত্যিকারের মানুষ হওয়ার ছোট্ট চেষ্টা করছি। নেহার চোখ তখনই ভিজে এলো। অনেক দীর্ঘ বছর পর কেউ মানবতার সবচেয়ে সত্য এবং গভীর মানে বুঝিয়েছিল। সেই মুহূর্তটি তার হৃদয়ে চিরকালের জন্য গেঁথে গেল, কারণ তিনি জানলেন যে সব ধনী মানুষ খারাপ বা স্বার্থপর হয় না। কারো কারো হৃদয়ে আজও সত্যিকারের মানবতা পুরোপুরি জ্যান্ত আর সজীব থাকে। সন্ধ্যা নাগাদ সরলার অবস্থা অনেকটাই উন্নতি হয়েছিল, কিন্তু দুর্বলতা এখনও অনেক ছিল। নেহা তার শিররে বসে খুব মমতা নিয়ে বললেন, মা, এখন সব ঠিক হয়ে যাবে। সরলা খুব দুর্বল হাসির সাথে বললেন, তুই খুব ক্লান্ত হয়ে গেছিস মা, আমি আর বেশি দিন থাকব না হয়তো। নেহা কেঁদে উঠলেন, একদম এমন বলবে না মা, এখন জীবন আবার খুব সহজ আর সুন্দর মনে হতে শুরু করেছে। ঠিক সেই সময়ে দরজায় জোরে টোকা পড়ল। বাইরে বিক্রম দাঁড়িয়েছিলেন, হাতে টাটকা ফল, জুসের বোতল আর নতুন নতুন ওষুধ। নেহা খুব অবাক হলেন, সাহেব, আপনি আবার এখানে? বিক্রম খুব উষ্ণ হাসির সাথে বললেন, ডাক্তার বলেছিলেন যে প্রতিদিন চেক করা খুব জরুরি, নয়তো জ্বর আবার ফিরে আসতে পারে। সরলা ওঠার খুব চেষ্টা করতে লাগলেন, আপনি কে বাবা? বিক্রম খুব শ্রদ্ধার সাথে ঝুঁকে বললেন, আপনার আদরের মেয়ের একজন সত্যিকারের হিতৈষী এবং শুভাকাঙ্ক্ষী। মা চোখের জলে বললেন, যে আমার মেয়ের এত খেয়াল রাখে সে ভগবানের চেয়ে কম নয়। বিক্রম আবার খুব বিনম্রভাবে মাথা নোয়ালেন, শুধু মানুষ হওয়ার চেষ্টা করছি মা। নেহা দেখলেন তার মা অনেক বছর পর কোনো অপরিচিতের জন্য এত সত্য হৃদয়ে দোয়া চাইলেন। সেই মুহূর্তটি তার হৃদয়ে খুব গভীরভাবে গেঁথে গেল। কয়েক সপ্তাহ পর সরলা পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। নেহা আবার প্রাসাদে কাজে ফিরলেন, কিন্তু এখন সবকিছু আগের চেয়ে অনেক আলাদা আর সুন্দর হয়ে গিয়েছিল।
বিক্রম তাকে এখন শুধু পরিচারিকা নয়, বরং ঘরের সবচেয়ে প্রধান আর আদরের অংশীদার মনে করতে শুরু করেছিলেন। কখনো তিনি চা নিয়ে আসতেন তো বিক্রম জিজ্ঞেস করতেন, তুমি নিজে নাস্তা করেছ? কখনো তিনি খুব উদ্বেগে বলতেন, সাহেব, আজ আপনার মিটিংয়ে অনেক দেরি হয়ে যাবে। আর যখনই নেহা হাসতেন, পুরো প্রাসাদের দেয়ালগুলো যেন আবার জীবন্ত আর খুশিতে ভরে উঠত। এক খুব সুন্দর সন্ধ্যায় দুজনে বারান্দায় একসাথে বসেছিলেন। বিক্রম খুব গম্ভীর কিন্তু নরম স্বরে বললেন, নেহা, তোমার কি কখনো এই নিষ্ঠুর দুনিয়াকে দেখে ভয় লাগে না? তিনি বললেন, প্রতিটি দিন লাগে সাহেব, কিন্তু যখন হৃদয় পুরোপুরি পরিষ্কার আর ন্যাক হয় তখন ভগবান সব সময় সাথে থাকেন। বিক্রম তার চোখের দিকে খুব গভীরভাবে তাকালেন। যদি আমি বলি যে এখন আমি এই একাকিত্ব আর নিস্তব্ধতা একদমই সহ্য করতে পারছি না? নেহা একদম থমকে গেলেন। সাহেব, বিক্রম খুব আবেগঘন স্বরে আরও বললেন, আমি তোমাকে প্রথম দিন থেকে খুব মনোযোগ দিয়ে দেখেছি। তোমার সত্যতা, তোমার আত্মসম্মান, তোমার অসীম সাহস আর পরিশ্রম। তোমাকে ছাড়া এই প্রাসাদ আবার সেই পুরনো নিস্তব্ধতায় ডুবে যাবে। যদি তোমার পুরোপুরি সম্মতি থাকে তবে আমি তোমাকে এই প্রাসাদের মালকিন বানাতে চাই। নেহার চোখের জল তখনই গড়িয়ে পড়ল। লোকে কি না বলবে সাহেব, যে এক গরিব বিধবা পরিচারিকা ধনী মালিকের পুরো ঘর হাতিয়ে নিয়েছে। বিক্রম খুব শান্ত আর দৃঢ় স্বরে বললেন, লোকে সবসময় সেটাই বলে যা তারা কখনো নিজেরা অনুভব করেনি। কিন্তু আমি খুব ভালো করেই জানি যে তোমার সাথে থাকা আমার জন্য সবচেয়ে বড় আর সত্যিকারের পরম সৌভাগ্য হবে। নেহা দাঁড়িয়ে পড়লেন। তার চোখে আবেগের এক অনেক বড় তুফান উঠছিল। সাহেব, আমি আমার জীবনে অনেক অপমান আর অবহেলা সয়েছি, কিন্তু আজ প্রথমবারের মতো কেউ আমাকে সত্যিকারের সম্মান আর ইজ্জতের নজরে দেখছে। বিক্রম বললেন, একে অনুগ্রহ বা দয়ার বিয়ে মনে করো না নেহা, একে সত্যিকারের মানবতা আর পারস্পরিক সম্মানের বিয়ে মনে করো। কিছুদিন পর খুব সাধাসিধে কিন্তু ভালোবাসা মাখানো পরিবেশে এক ছোট মন্দিরের শান্ত চত্বরে নেহা আর বিক্রম একে অপরের সামনে খুব শ্রদ্ধার সাথে দাঁড়ালেন। সরলা নিজে নিজের হাতে নেহার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেন এবং খুব কাঁদতে কাঁদতে বললেন, এখন আমার মেয়েকে আর কেউ গরিব বা অসহায় বলতে পারবে না। মালিক আর বিধবা পরিচারিকার এই পবিত্র সম্পর্ক আজ সত্যিকারের মানবতার সবচেয়ে অনুপম আর প্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছিল। নেহা এখন সেই জমকালো প্রাসাদের আসল মালকিন ছিলেন, যার প্রধান দরজায় কখনো চাকরি চাওয়ার জন্য খুব অসহায় অবস্থায় দাঁড়িয়েছিলেন। আর বিক্রম, তিনি সেই সফল কোটিপতি ছিলেন, যিনি শেষ পর্যন্ত বুঝেছিলেন সত্যিকারের আর আসল সম্পদ ব্যাংক ব্যালেন্সে নয়, বরং এক নেক এবং পরিষ্কার হৃদয়ে লুকিয়ে থাকে। এখন প্রাসাদের সেই পুরনো নিস্তব্ধতার জায়গায় চারদিকে খুশিতে ভরা হাসি আর কথার আওয়াজ প্রতিধ্বনিত হতো। সরলা প্রতিদিন সকালে তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালাতেন আর খুব আবেগপ্রবণ হয়ে বলতেন, ভগবান আমার ডাক দেরিতে শুনেছেন, কিন্তু সবচেয়ে সুন্দর মানুষের রূপে শুনেছেন। আর হ্যাঁ, যখনই কখনো কোনো গরিব আর অসহায় নারী সাহায্য বা কাজ চাইতে প্রাসাদের দরজায় আসতেন, বিক্রম খুব উষ্ণতা আর হাসির সাথে বলতেন, ভয় পেও না, এখানে আজও সত্যিকারের মানবতা পুরোপুরি জ্যান্ত আছে আর নিঃশ্বাস নিচ্ছে। বন্ধুরা, ধনী সেই মানুষ হয় না যার কাছে অগাধ ধন আর সম্পত্তি আছে। ধনী সেই হয় যার হৃদয়ে সত্যিকারের মানবতা আর মহানুভবতা বেঁচে আছে। বিক্রম নেহাকে শুধু আপন করেননি, তাকে সেই সবচেয়ে বড় আর সত্যিকারের সম্মান দিয়েছেন, যা সবচেয়ে বড় আর সত্যিকারের ভালোবাসা হয়। বন্ধুরা, বিক্রম যা কিছু করলেন তা আপনার হিসেবে সঠিক ছিল নাকি ভুল? যদি আপনি তার জায়গায় হতেন তবে কি করতেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর যদি আপনার জীবনেও কখনো কারো সত্যিকারের মানবতা গভীরভাবে ছুঁয়ে যায়, তবে কমেন্টে অবশ্যই লিখবেন, মানবতা বেঁচে আছে। যদি এই কাহিনী আপনার মন ছুঁয়ে যায় তবে লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, যাতে এই সুন্দর বার্তা প্রতিটি হৃদয়ে পৌঁছাতে পারে। টাকা দিয়ে নয়, সত্যিকারের মানবতা দিয়েই মানুষ সবচেয়ে বড় আর মহান হয়।